যে শহরের জনকোলাহল, ভিড়, ঘিঞ্জি আবহাওয়াকে উপেক্ষা করতে আমরা অফবিট করে হাতড়ে ফিরি, সম্পূর্ণভাবে তাকে এড়িয়ে চলাও কি আমাদের পক্ষে সম্ভব হয়? বোধহয় না। আর তাই অফবিটদের ভিড়েও একবারের জন্যে আমরা স্বল্প সময়ে হলেও ছুঁয়ে আসি আমাদের সেই পুরনো ভালো লাগাকে। হ্যাঁ, আজ আবার সেই দার্জিলিং শহরকে নতুন করে চিনব। দার্জিলিংয়ে আসার আগের 2-3 দিন আমরা বেলতার নামে কার্শিয়াংয়েরই একটি অপূর্ব সুন্দর জায়গা ঘুরেছি এবং এরও আগে আমরা ছিলাম কার্শিয়াংয়েরই গিদ্দে পাহাড়ে অসাধারণ এক হোমস্টেতে। এই 2 ভিডিওর লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছুটা সময় কাটাবো আমাদের চিরপছন্দের দার্জিলিং ম্যালে ও ঘুরে দেখব ম্যাল সংলগ্ন বিখ্যাত মহাকাল মন্দিরটিকে। আর হ্যাঁ, আমরা ম্যালের থেকে ঠিক 5 মিনিট দূরত্বে যে হোটেলটাতে ছিলাম সেটারও ডিটেল থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন। তবে ভিডিও এডিটিংয়ে কাটছাট করে তরতর করে পাহাড়ে চড়া পরিশ্রমী একটি মেয়ের বা ঘোড়ার পিঠে শটান চড়ে বসে টকবগিয়ে এগিয়ে চলা যে সাহসিনীর ছবি তুলে ধরা হয়েছে বিহাইন্ড দ্য সিনে, তার অবস্থাটা একটু দেখে নেওয়া যাক। মাফ করবেন দুরবস্থাটা। অল্প না, ওই দেখো ওই উপরে দেখা যাচ্ছে। এখানেও ঘোড়া। যাবি না মানে? আমরা জোরবাংলায় চলে এলাম। এটা জলপাহাড় ক্যান্টনমেন্ট উপরে চলে যাচ্ছে। यहाँ से जलपाहाड़ जाते हैं। यहाँ से जलपाहाड़ जाए। बहुत अच्छा जगह है। हाँ, वो आर्मी का हुआ है ना। हाँ, आर्मी लोग का है। हाँ, कंपाउंड। घूम स्टेशन, বিখ্যাত ঘুম স্টেশন। বাঁ দিক দিয়ে লেপচা জগৎ চলে যায়, মিরিক চলে যায়। ঘুম স্টেশন, টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই যে টয় ট্রেন ছাড়বে। আমরা এবারে দার্জিলিং এর উদ্দেশ্যে যাচ্ছি। আমরা প্রবেশ করলাম দার্জিলিং এ। এই হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। এটা কারশেড। এই যে কারশেড, স্টিম ইঞ্জিন গুলোর কাজ হচ্ছে। টয় ট্রেনের এই হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। আজকে রাতে দার্জিলিংয়ে যে আস্তানায় আমরা থাকবো সেটা হলো হিল কুইন হোটেল। এটা একদম ম্যালের কাছেই 5 মিনিটের হাঁটা পথ। তবে এখানে একটা কথা বলে রাখি, আমরা আগের দিন বেলতার থেকে এসেছিলাম এবং গাড়ি নিয়েছিলাম বেলতার থেকে, সুতরাং ওই গাড়ি কিন্তু হোটেলের কাছে আসেনি, আমাদের ভানু ভবনের কাছে নামিয়ে দিয়েছিল এবং সেখান থেকে লাগেজ নিয়ে আমাদের 5-7 মিনিটের হাঁটা পথ আসতে হয়েছে। তবে যদি মহাকাল যে এদের কার সিন্ডিকেট রয়েছে সেখান থেকে গাড়ি বুক করতাম তাহলে সেই গাড়ি আমাদের হোটেলে নামিয়ে দিত, এটা মাথায় রাখতে হবে। এই হোটেলের আমরা গ্রাউন্ড ফ্লোরে 2টো ঘর নিয়েছিলাম, যেটা জাস্ট রিসেপশনের পেছনের ঘরগুলোই ছিল। এই ঘরের ভিউ এবং এর ওয়াশরুম, এটা ডিটেলস এখানে দেখিয়ে দিলাম। এমনি হোটেলটা ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এবং এই যে জানলাটা দেখছেন, এখান থেকে পাহাড় দেখতে পাওয়া যায়, কিছুটা সিকিমের পাহাড় দেখতে পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার খুব অল্প একটা ভিউ পাওয়া যায়, খুব ভালো ভিউ পাওয়া যায় না। আর এমনি বাকি পাহাড়ের কিছু কিছু অংশ এখানে দেখতে পাওয়া যায়। হোটেলটি বাইরে থেকে দেখতে এই রকম। এই হোটেলের কিন্তু নিজস্ব কোনো রেস্তোরাঁ নেই, কিন্তু এই হোটেল থেকে বেরিয়েই যে রাস্তার উপরে এই হোটেলটি আছে সেই রাস্তায় পরপর বেশ কয়েকটি ভালো রেস্তোরাঁ রয়েছে। আমরা সেখান থেকেই খাওয়া দাওয়া করেছিলাম এবং সেখানকার খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো। এবং এই রাস্তাটার উপরে দেখলাম বেশ কয়েকটা বড় বড় হোটেলও রয়েছে, গোটা রাস্তা জুড়েই হোটেল। এবং এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই একটুখানি দূরে গিয়েই ম্যাল আপনারা পেয়ে যাবেন।
সব মিলিয়ে হোটেলটা ঠিকঠাকই ছিল। হোটেলে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে, কারণ বেশ কিছুক্ষণ ম্যালে বসে সময় কাটাবো এবং সেই ম্যাল সংলগ্ন যে মহাকাল মন্দিরটি রয়েছে সেটি ভালোভাবে ঘুরে দেখব। ম্যালে বসে থাকতে থাকতে সময় যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। দুপুর গড়িয়ে বিকাল হতেই ম্যালে যেন ছোটখাটো একটা মেলা বসে গেল। কেউ কেউ ঘোড়ায় চড়ছেন, ছোট ছোট কচিকাচারা গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কোথাও বেলুন বিক্রি হচ্ছে রং বেরঙের, কোথাও বা হাওয়া দিয়ে উড়িয়ে দেওয়ার মতো বাবলস। খুব সুন্দর লাগছিল এবং সময় সুন্দরভাবে কেটে যাচ্ছিল। তারও সঙ্গে যুক্ত হয়েছিল যে বাইরে বসেই চায়ের দোকান এবং কফি স্টল থেকে কিন্তু সেখানেই কফি সার্ভ করা হচ্ছিল। এই যে ওপেন থিয়েটারটা দেখছেন, এর পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, আর ওই যে লাল রঙের হোর্ডিংটা ওটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। এই মার্কেটে যা দেখলাম যে বেশিরভাগটাই শীতের বস্ত্র বিক্রি হচ্ছে এবং দরদাম করেই কিনতে হবে, কারণ দাম কিন্তু ভালোই চড়াই ছিল। মহাকাল মার্কেট যেখানে প্রায় শেষ, সেখানেই একটা সিঁড়ি পাওয়া যাবে যা মহাকাল মন্দিরে গেছে। আমরা এখন একটুখানি ঘুরলাম, দেখতো মহাকাল মন্দিরটা দেখতে এসেছি। এখানে মহাকাল মার্কেটের ভেতরেই এটা, ঘুরে একটুখানি দেখবো, আবার আমরা বাকিটা ঘুরে নেবো। দার্জিলিংয়ের অবজারভেটরি হিলের ওপরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরে উঠতে গেলে প্রায় 10 থেকে 15 মিনিট চড়াই একটা রাস্তা ভাঙতে হবে। এমনি খুব একটা কষ্টকর নয়, কিন্তু সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকেন বা তাদের পায়ে ব্যথার সমস্যা থাকে তাহলে একটু কষ্টকর। দার্জিলিং এলে এই মন্দিরটি কিন্তু অবশ্যই ঘুরবেন, কারণ এটি হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মেলবন্ধন স্থাপন করেছে। এই রাস্তা দিয়ে উঠতে উঠতে বেশ কিছু বসার জায়গাও চোখে পড়ল, যেমন এখানে এই বসার জায়গাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং এর গা ঘেঁষে সুন্দর পাইন বনও কিন্তু রয়েছে, যেটা ঘুরে দেখা যায়। হাসো বাবা, হ্যাঁ তুমি মায়ের কাছে বেশ কষ্ট করেই আসছো, মা হাসো। এসো এসো। ও আচ্ছা, আমি আমার পাটাকে এখানে খুলে রেখে যাচ্ছি। এই জায়গাটিতে বিনামূল্যে জুতো রাখার জন্য র্যাক করে দেওয়া আছে। তাছাড়া এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে একটি গুহা মন্দির পাওয়া যাবে, যেখানে দুর্গা এবং শিব পূজিত হন। হাত দো হাত দো হাত দো, হাত দেখা কি मैं मारूं। আমরা ডান দিকের ওপরে উঠে আসা রাস্তাটা দিয়ে এগিয়ে আসতেই দেখতে পেলাম দুটো মন্দির। এখানে হনুমানজি এবং দেবতা রাম পূজিত হন। এরপর থেকেই কিন্তু কিছুটা দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। দেখলাম যে প্রচুর প্রচুর সংখ্যায় বিভিন্ন রং বেরঙের যে প্রেয়ার ফ্ল্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে রাস্তাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়া দেওয়ালের মধ্যে বিভিন্ন কালারের স্টোন দিয়ে বিভিন্ন ধর্মীয় কথাও এখানে লেখা আছে, যেটা এই ভিডিওর ডান দিকের দেওয়ালটাতে দেখা যাচ্ছে। লামা দোরজে রিনজিং এখানে একটি মোনাস্ট্রি স্থাপন করেন 1765 সালে। তখন সেই মোনাস্ট্রির নাম ছিল দর্জিলিং মোনাস্ট্রি। অনেকে মনে করেন দার্জিলিং এই শব্দটি এসেছে সেই দর্জিলিং শব্দ থেকেই। 1782 সালে হঠাৎ করেই এই অঞ্চলে 3টি শিবলিঙ্গ নিজে থেকেই প্রকটিত হয়ে পড়ে। সালটা তখন 1815। গোর্খা আক্রমণে এই মোনাস্ট্রির প্রায় সবটাই ধ্বংস হয়ে যায়, কিন্তু খুব আশ্চর্যভাবে সেই শিবলিঙ্গগুলোর কিন্তু কোনো রকম পরিবর্তনও হয়নি এবং সেগুলো যেরকম ছিল সেরকমই রয়ে যায়। এই ধ্বংসপ্রাপ্ত যে মোনাস্ট্রিটি, এটির পুনর্নির্মাণ শুরু হয় 1861 সালে, কিন্তু ঠিক পূর্বের জায়গায় নয়, সেখান থেকে একটু দূরে ভুটিয়া বস্তি বলে একটি জায়গায় একে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু অদ্ভুতভাবে 1934 সালে আবার একটি ভূমিকম্প এসে একে পুনরায় ক্ষতিগ্রস্ত করে। আর আগের যে জায়গায় এই মোনাস্ট্রিটি ছিল সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়, যেটাই এখনকার মহাকাল মন্দির।
মূল মন্দির গৃহের সামনে একটি ঘরে বেশ কিছু প্রদীপ বিক্রি হচ্ছে, যা ঘি এবং তেল দিয়ে প্রজ্বলিত। এই প্রদীপগুলোর মূল্য 10 টাকা এবং 20 টাকা। এগুলো সাধারণত কোনো মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা অথবা কোনো প্রিয়জনের জন্য কোনো ভালো কিছু শুভ কামনা ইত্যাদির জন্য প্রজ্বলন করা হয়ে থাকে। মন্দির গৃহের মধ্যে তাকাতেই দেখতে পেলাম যে একজন হিন্দু পুরোহিত এবং একজন বৌদ্ধ সন্ন্যাসী দুজনই বসে রয়েছেন এবং তারা নিজের নিজের ধর্মের ধর্মাচরণটা সম্পন্ন করছেন। এই অপূর্ব মেলবন্ধন কিন্তু ভারতের অনেক মন্দিরেই দেখতে পাওয়া যায় না। গুটি কয়েক মন্দিরের মধ্যে এটি একটি মন্দির, যেখানে দেবদেবীর অসংখ্য মূর্তি যেমন পূজিত হচ্ছে, ঠিক তেমনি বৌদ্ধ ধর্মের প্রতীক হিসেবে রং বেরঙের প্রেয়ার হুইলস যেমন রয়েছে, তেমন রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগও ঝুলিয়ে রাখা হয়েছে। মূল মন্দিরে সোনার প্রলেপ দেওয়া হিন্দুদের 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বা শিবের 3টি লিঙ্গ চোখে পড়ে। ঠিক এর পাশেই গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, যেখানে হিন্দু পুরোহিত এবং বৌদ্ধ সন্ন্যাসী ধর্মীয় আচার আচরণগুলো পালন করছেন। সত্যি দেখে এত ভালো লাগে। আমরা যেখানে শান্তির খোঁজ করে ফিরি দিনরাত, সেখানে যেন শান্তি নিজেই এখানে আমাদের খুঁজে নেয়। মূল মন্দিরের বাঁদিকে কালী মায়ের মন্দির রয়েছে। এখানে কালী মায়ের সজ্জা কিন্তু অন্যরকম এবং এই কালী মায়ের যে মন্দির, সেখানে তিব্বতীয় আর্টের নানা নিদর্শনও সজ্জিত রয়েছে। ফেরার সময় আমরা এই পাইন বনটার মধ্যে কিছুটা গেলাম এবং সেখানে গিয়ে কিছু ফটো তুললাম এবং ঘুরে ঘুরে জায়গাটা দেখলাম। তারপরে আস্তে আস্তে সেই পাহাড়ি পথ ধরে আমরা নেমে চললাম ম্যালের দিকে। ম্যালে কিছুক্ষণ ঘুরে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে, কারণ আগামীকাল আমাদের বেরোতে হবে দার্জিলিংয়েরই একটা অপরূপ সুন্দর অফবিট গ্রাম মাঝিধুরার উদ্দেশ্যে। ওপরে দেওয়া ভিডিওতে ক্লিক করে আপনারাও ঘুরে নিন সেই অপূর্ব গ্রামটি।